স্কুলে বোম লাগানোর অপরাধে এটিএস চিফ সমীর সিং কিছু টেররিস্টের উপর হামলা করে। হামলাতে যদিও টেররিস্ট গ্রুপে সবাই মারা যায়, তবে সেই টেররিস্ট গ্রুপেরই একজনের একটা বাচ্চা ছেলে থাকে। সেই হামলাতে বাচ্চা ছেলেটা মারা যেতে পারত, কিন্তু এটিএস চিফ তাকে বাঁচিয়ে নেয়। তাকে বাঁচানোর পরে তাকে পুলিশ কাস্টাডিতে পাঠানো হয় এবং পুলিশ কাস্টাডিতে পাঠানোর পরে তাকে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়। এরপরে একদিন এটিএস চিফ এবং তার মিসেস মঞ্জু যখন একটা স্কুলে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে বাচ্চাদের সাথে সেলিব্রেট করতে আসে, তখন সেখানে তারা ওই বাচ্চাটাকে দেখতে পায় এবং ওই বাচ্চাটার নামই ছিল রুসলান, যে কিনা আমাদের সিনেমার মূল ক্যারেক্টার। এরপরে বাচ্চাটাকে দেখে এটিএস চিফের মনে একটা দুঃখ হয় যে তার কারণে হয়তো বাচ্চাটা আজকে বাবা মা হারা হয়েছে। তো সেই কারণে এটিএস চিফ স্কুলের কর্মকর্তাদের সাথে কথা বলে সেই বাচ্চাটিকে অ্যাডপ্ট করে। এরপরে কাহিনী এক ধাক্কায় অনেকটা এগিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই একটা এজেন্সি তার একজন এমপ্লয়িকে একটা কাজের দায়িত্ব দিয়ে পাঠায় যে তাকে কিছু ব্যক্তির কথা শুনতে হবে এবং সেই কথাগুলোকে এজেন্সির কাছে ফরওয়ার্ড করতে হবে। অ্যাকচুয়ালি এই এজেন্সির কোনো নাম ঠিকানা সিনেমাতে জানানো হয় না, শুধুমাত্র এটা দেখানো হয় যে এই এজেন্সির কাজ ছিল ইনফরমেশন কালেক্ট করা, ভাইটাল ইনফরমেশন কালেক্ট করা, যেখানে টেররিস্ট অ্যাক্টিভিটি সম্বন্ধে নলেজ ইনফরমেশন থাকবে এবং সেটা ভারতবর্ষের র ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করা। এরপরে আমরা দেখতে পাই একটি ক্লাবে একজন পাকিস্তানি টেররিস্ট এবং একজন অন্য দেশের টেররিস্টের মধ্যে কিছু কথোপকথন হচ্ছে। সেখানে টেররিস্ট গ্রুপের দুজনের নাম ছিল রাহিল এবং ওজার। এর মধ্যে আমরা দেখতে পাই ওজার ওই ক্লাবেই একটি মেয়ের উপর একটু পাশবিক নির্যাতন করার চেষ্টা করে এবং এইখানেই আমরা দেখতে পাই যে এজেন্সির তরফ থেকে নিয়োগ করা হয়েছে রুসলানকে। যদিও রুসলানের উপর দায়িত্ব দেওয়া হয় শুধুমাত্র ইনফরমেশন কালেক্ট করে সেটাকে এজেন্সিতে ফরওয়ার্ড করার জন্য, কিন্তু মেয়েটার অসহায় অবস্থা দেখে রুসলান নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সে ওজারকে গুলি করে মার্ডার করে দেয়। সেখান থেকে পাকিস্তানের যে একজন এজেন্ট ছিল যার নাম ছিল রাহিল, সেখান থেকে পালিয়ে যায়। পাকিস্তানি টেররিস্টকে ধরার জন্য রুসলান তার পেছনে ধাওয়া করে, কিন্তু রুসলান তাকে ধরতে পারে না। পরিবর্তে টেররিস্ট গ্রুপের দ্বারা রুসলান ঘেরাও হয়ে যায়। রুসলান পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার উপর অবিরাম গুলিবর্ষণ হতে থাকে। ঠিক সেই সময়ে মোটরসাইকেলে একজন লেডি এসে রুসলানকে উদ্ধার করে। এটা আমরা জানতে পারি না যে মোটরসাইকেলে যে লেডি এসেছিল সে কে ছিল। এরপরে পরবর্তী দৃশ্য শিফট হয়ে যায় এজেন্সির অফিসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রুসলানকে এজেন্সির অফিসে, যেখানে এজেন্সির কর্মকর্তা কিংবা এজেন্সির যে বস, তার একজন লেডি বস, তার নাম ছিল মন্ত্রা সিং। সে রুসলানকে বলছে যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু ইনফরমেশন কালেক্ট করার জন্য, তাহলে সে কেন অ্যাকশন নিতে গেল। রুসলান বলে যে মেয়েটার অসহায় অবস্থা দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। পরে এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তা মন্ত্রা সিং রুসলানকে বলে যে সমস্ত টেররিস্ট অ্যাক্টিভিটির পেছনে ভারতবর্ষে যে সমস্ত টেররিস্ট অর্গানাইজেশন অ্যাক্টিভ আছে, যাদের স্লিপার সেল অ্যাক্টিভ আছে, তাদের মেন মাথা হচ্ছে কাসিম নামে একজন। তো তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু সে রুসলানকে আবার সতর্ক করে যে রুসলান নিজের থেকে কোনো অ্যাকশন নিতে পারবে না, মানে কাউকে মারধর করতে পারবে না, তাকে শুধু ইনফরমেশন কালেক্ট করতে হবে এবং সেটা এজেন্সিকে ফরওয়ার্ড করতে হবে। এজেন্সি সেই ইনফরমেশন ফরওয়ার্ড করবে রয়ের কাছে এবং প্রয়োজন মতো অ্যাকশন নেবে। এরপরে রুসলানকে নিয়োগ করা হয় মুম্বাইতে একটা কলেজে মিউজিক টিচার হিসাবে। সেখানে মিউজিক টিচার হিসাবে তাকে কাজ করতে হবে এবং সেই কলেজের ছাত্রদের মধ্যে অনেক স্লিপার সেল লুকিয়ে আছে, সেটাকে খুঁজে বের করে এজেন্সিকে জানাতে হবে। এরপরে রুসলান মুম্বাইতে একটি কলেজে অ্যাজ এ মিউজিক টিচার জয়েন করে। রুসলানের সাথে আমরা রুসলানের একটা বন্ধুকেও দেখতে পাই। যেহেতু রুসলান বয়স অল্প এবং তাকে দেখতে বেশ সুন্দর, সেই জন্যই কলেজের মেয়েরা তার প্রতি একটু বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে, কিন্তু রুসলানের সেই দিকে কোনো ভূক্ষেপ থাকে না, সে নিজের কাজে ব্যস্ত থাকে। রুসলান কলেজে জয়েন করার পর এটা বুঝতে পারে যে কলেজের মধ্যে একটা গ্রুপ আছে বেশ কিছু লোকের, যে যারা সিস্টেমের বিরুদ্ধে প্রোটেস্ট করতে চায়, অর্থাৎ সরকারের বিরুদ্ধে।
সরকারের যদি কোনো কাজ তাদের পছন্দ না হয় তারা প্রতিবাদ করে, এবং প্রতিবাদ করার জন্য তারা যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। তো রুসলানের এখান থেকে আইডিয়া হয় যে এই গ্রুপের মধ্যেই হয়তো স্লিপার সেলকে খুঁজে পাওয়া যাবে, এমনকি সে এই গ্রুপের মিটিংয়েও যায়। এরপর মুম্বাই মিউজিক ফেস্টিভ্যালে দেখা যায় যে স্টেজে নাচ গান এবং অনেক ধরনের পারফরমেন্স হচ্ছে। এরই মধ্যে রুসলানের পরিচয় হয় সিমরান কাপুর নামে একটা মেয়ের সাথে। যদিও মেয়েটার পরবর্তীতে ক্যারেক্টারের সে তেমন কিছু ভূমিকা ছিল না, শুধুমাত্র রুসলানের সাথে একটা গানের দৃশ্যে একটু নাচ গান করতে দেখা যায়। তো যখন মিউজিক ফেস্টিভ্যাল চলছিল, হঠাৎই স্টেজের উপরে একটা সাইডে ছোট্ট করে একটা বোম ব্লাস্ট হয় এবং চারদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। রুসলান ওই মুহূর্তে স্টেজের উপরে ছিল না। তারপরে রুসলান যখন স্টেজের আশেপাশে আসে তখন সে দেখতে পায় 3 জন লোক ওখান থেকে অতি সতর্কতার সাথে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। রুসলানের সন্দেহ হয়, সে তাদেরকে ফলো করে, তাদেরকে আস্তে আস্তে ফলো করতে থাকে। বেশ কিছুক্ষণ ফলো করার পর তারা একটা জায়গায় সে পৌঁছে যায়। রুসলান যখন ওই 3 জনকে ফলো করতে থাকে, এর মধ্যেই একজন চতুর্থ ব্যক্তি পেছন দিয়ে এসে রুসলানের উপর অ্যাটাক করে। যেহেতু রুসলানকে বলা ছিল যে সে যেন কোনো রকম অ্যাকশন না হয়, সে শুধু ইনফরমেশন কালেক্ট করবে, সেই জন্য রুসলান চুপচাপ মার খেতে থাকে। কিন্তু ঠিক ওই মুহূর্তে ওই জায়গাতে একটা ছোট্ট বাচ্চা এসে যায় এবং ওই বাচ্চাটার মা তখন বাচ্চাটাকে নিতে আসে, এবং ওই যে 4 জন ব্যক্তি রুসলানকে মারছিল তারা ওই বাচ্চা এবং তার মাকেও মেরে ফেলার চেষ্টা করে। এবং এটা দেখে রুসলান তখন অ্যাক্টিভ হয়ে যায় এবং ওই 4 জনের সাথে সে মারামারিতে জড়িয়ে পড়ে। এর একটা পর্যায়ে সেখানে পুলিশের আগমনের আভাস পাওয়া যায় এবং তখনই ওই 4 জনের মধ্যে একজন, যে কিনা অ্যাকচুয়ালি ছিল চাইনিজ, সে বাকি 3 জনকে শ্যুট করে এবং সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার হাতে একটা ব্যাগ ছিল। এরপর সেখানে পুলিশ আসে। পুলিশ আসার আগেই রুসলান ওই 3 জনের মধ্যে একজনের কাছে একটা ফোন ছিল, যদিও ফোনটা প্রায় ভেঙে গেছিল, তবু রুসলান সেই ফোনটা নিয়ে নিজের কাছে লুকিয়ে রাখে। এরপরে এজেন্সি হেড, যে এজেন্সির হয়ে রুসলান কাজ করে, সেই এজেন্সির হেড মন্ত্রা সিং আবার রুসলানকে বকাঝকা করতে থাকে যে তাকে বলা হয়েছিল যে শুধু ইনফরমেশন কালেক্ট করার জন্য, তাহলে সে কেন অ্যাকশন করতে গেল। তো রুসলান অ্যাজ ইউজুয়াল আবার বলে যে যেহেতু একটা বাচ্চা এবং তার মাকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য সে এটা করেছে। সে তাকে মন্ত্রা সিং বলে, তুমি এই ধরনের কাজ আর করবে না, আর তুমি যদি সাইড থেকে কিছু এভিডেন্স পেয়ে থাকো সেটা আমাদেরকে হ্যান্ড ওভার করে। রুসলান এখানে ফোনের কথা বেমালুম চেপে যায় এবং সে ফোনটা নিয়ে চলে যায় তার বন্ধুর কাছে। তার বন্ধু একটু কম্পিউটার এক্সপার্ট ছিল, তার কম্পিউটার এবং মোবাইলের হ্যাকিং সম্বন্ধে কিছুটা আইডিয়া ছিল, এটা আমরা বুঝতে পারি। সেখানে গিয়ে সে তার ওই ভাঙা ফোনটা দেয় এবং বলে এর সমস্ত ডাটা উদ্ধার করতে। তার বন্ধু প্রথমে রাজি না হলেও সে তাকে সিমরান কাপুরের ছবি দেখায়, ছবি দেখিয়ে বলে এই মেয়েটার সাথে তোকে লাইন করিয়ে দেবো তুই যদি আমার এই কাজটা করবিস। তো সেটা সিমরান কাপুরের ছবি দেখে তার বন্ধু এটা করতে রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা রুসলান এবং তার পালিত পিতা সমীর সিংয়ের মধ্যে একটা ডিসকাশন দেখতে পাই। যেহেতু রুসলান ভালো মিউজিক পারফর্ম করে, সেহেতু সমীর সিং চায় যে রুসলান যেন সেটাকে তার কেরিয়ার হিসাবে বেছে নেয়, কিন্তু রুসলান বলে যে না, সে সার্ভিসে যোগ দিতে চায়। এখানে সার্ভিস মিন সে দেশের হয়ে সেবা করতে চায়, কিন্তু সমীর সিং তাতে রাজি হয় না। রুসলান বলে যে আমি যদি দেশের হয়ে এই কাজ করতে না পারি তাহলে আমার শরীরে যে দাগ লেগে আছে, আমি একজন টেররিস্টের ছেলে, সেটা আমি কখনোই বুঝতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে রুসলান আসে তার বন্ধুর কাছে। বন্ধুর কাছে এলে তার বন্ধু তাকে জানায় যে সে ফোনের ডাটা ডিকোড করেছে, কিছুটা ডাটা ডিকোড করেছে এবং তার মধ্যে কিছু ভিডিও পাওয়া যায়। রুসলান যখনই সেই ভিডিও দেখছিল, সেই ভিডিও থেকে সে একটা মর্স কোড উদ্ধার করে। ঠিক তখনই রুসলানের ফোনে একটা ফোন আসে এবং সেই ফোনের অপর প্রান্তে ছিল টেররিস্ট অ্যাটাকের মাথা কাসিম, যার কথা আমরা আগেও বলেছি। যত রকম টেররিস্ট অ্যাটাক হচ্ছিল ভারতবর্ষে, তার অ্যাকচুয়াল মাথা ছিল এই কাসিম। সে রুসলানকে বলে যে তুমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমরা একে অন্যের সাথে শত্রুতা না করে এসো আমরা একে অন্যের সাথে হাত মিলিয়ে কাজ করি। কিন্তু রুসলান তাতে রাজি হয় না। ঠিক তখনই
রুসলান খেয়াল করে বিল্ডিংয়ের নিচে বেশ কিছু লোক এসে যায়। সেটা দেখে রুসলান বুঝতে পারে যে তাকে মারার জন্য এসেছে। তখন রুসলান তার বন্ধুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু যেহেতু যে রাস্তায় তারা পালিয়ে যাচ্ছিল ওই রাস্তাতেই রুসলানকে মারার জন্যে কাসিমের লোকজন আসছিল। তো সেখানে তাদের হাতাহাতি মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে রুসলান এবং তার বন্ধু রাস্তায় নেমে আসে এবং সে রাস্তায় নেমে এসে খেয়াল করে যে রাস্তার নিচেও কিছু লোকের সাথে একজন লেডি মারামারি করছে। ওই লেডির অ্যাকশনের স্টাইল দেখেই রুসলান বুঝতে পারে এ এজেন্সিরই কোনো অ্যাসেটস, যে এজেন্সির হয়ে রুসলান কাজ করছিল। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই রুসলান এবং সেই লেডি তারা দুজনে মন্ত্রা ম্যাডামের সাথে দেখা করে এবং মন্ত্রা ম্যাডাম আবার রুসলানকে বকাঝকা করতে থাকে যে কেন সে ওই ফোন তার কাছে রেখেছিল এবং সেই কথা কেন সে মন্ত্রা ম্যাডামকে কিংবা এজেন্সিকে জানায়নি। এটা রুসলান খুব বড় অপরাধ করেছে। রুসলানকে প্রায় সে সাসপেন্ডই করে দিয়েছিল। কিন্তু রুসলানের কাছে যখন সে জানতে পারে যে রুসলানকে ফোন করেছিল কাসিম, তখন মন্ত্রা ম্যাডাম তাকে সাসপেন্ড না করে তাকে বলে যে রুসলানকে সে পার্সোনাল অ্যাসেট হিসাবে কাজে লাগাতে চায়, এজেন্সির অ্যাসেট হিসাবে নয়। কারণ কাসিম যদি রুসলানকে সত্যিই ফোন করে থাকে তাহলে রুসলানের সাহায্যেই কাসিমকে ভারত সরকার গ্রেপ্তার করতে পারবে। এরপরে বাণী মন্ত্রা ম্যাডামকে বলে যে ফোনে যে ভিডিওটা পাওয়া গেছে সেই ভিডিওতে হোটেল রেজেন্সির মর্স কোড দেওয়া আছে, অর্থাৎ হোটেল এজেন্সির অ্যাড্রেস দেওয়া আছে লঙ্গিটিউড ল্যাটিটিউড দিয়ে। তো মন্ত্রা ম্যাম রুসলান এবং বাণীকে অ্যাপয়েন্ট করে হোটেল রেজেন্সিতে। এখানে সে বাণীকে রুসলানের সিনিয়র হিসেবে অ্যাপয়েন্ট করে এবং রুসলানকে বলে তাকে বাণীর কথা মতো চলতে হবে, সে নিজের ইচ্ছাতে কিছু করতে পারবে না। এরপর আমরা বাণী এবং রুসলানকে দেখতে পাই হোটেল এজেন্সির কম্পিউটার রুমে বসে সমস্ত এরিয়াকে মনিটর করতে। রুসলান কিছুক্ষণের জন্য বাইরে যায়, কিন্তু বাণী তাকে বলে সে তাকে কোনো ক্যামেরায় দেখতে পাচ্ছে না। রুসলান তখনই বুঝে যায় যে কন্ট্রোল রুম থেকে যে ক্যামেরায় যে সিনারিগুলো দেখা যাচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি ফেক। তখন রুসলান যেখানে বিজনেস সামিট হচ্ছিল হোটেল এজেন্সিতে এবং সেখানে একজন আমেরিকান ইনভেস্টর এসেছিল যে কিনা ভারতবর্ষে ইনভেস্ট করতে যায়, সে সেই পার্টিতে ঢুকে পড়ে। কারণ সে বুঝতে পারে যে আমেরিকান ইনভেস্টরের উপরে হয়তো আক্রমণ হবে এবং তাকে বাঁচাতে হবে। কিন্তু রুসলান যখন ওই পার্টিতে ঢোকে তখন সবাই এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেন দেখে মনে হয় যেন রুসলানই অ্যাটাক করেছে। তবু রুসলান আমেরিকান ইনভেস্টরকে বাঁচানোর চেষ্টা করে এবং তাকে বাঁচিয়েও নিয়ে যায়। কিন্তু তাকে বাঁচিয়ে নিয়ে একটা রুমের মধ্যে রেখে সে যখন স্লিপার সেলদের সাথে লড়াই করছিল ঠিক তখনই অন্য কেউ এসে সেই আমেরিকান ইনভেস্টরকে গুলি করে মার্ডার করে এবং রুসলান যখন ফিরে আসে তখন দেখে আমেরিকান ইনভেস্টর মৃত অবস্থায় পড়ে আছে। ঠিক সেই সময় যখন রুসলান আমেরিকান ইনভেস্টরের মৃতদেহের পাশে রয়েছে তখনই এটিএস চিফ সেখানে চলে আসে। এটিএস চিফ এখানে রুসলানের বাবা সমীর সিং। সবাই ভাবে যে খুনটা হয়তো রুসলানই করেছে। রুসলানকে তারা গ্রেপ্তার করে। রুসলান বলতে থাকে যে আমি কাজটা করিনি, কিন্তু কেউ বিশ্বাস করে না। ঠিক সেই সময় রুসলান ভাবে যে আমি যদি এখন ধরা পড়ে যাই তাহলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না কিছুতেই, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। যদিও এটিএস চিফ একটা গুলি করে এবং সেই গুলিটা রুসলানের হাতে লাগে। এরপরে রুসলানের খোঁজে সারা শহরে এটিএস চিরুনি তল্লাশি চালাতে থাকে। রুসলানও পালিয়ে বেড়াতে থাকে। এর মধ্যে রুসলান এসে একবার মন্দিরে তার মায়ের সাথে দেখা করে এবং বলে যে সে কি কোনো দোষ করেনি এবং সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। এরপরে রুসলান দেখা করে বাণীর সাথে। বাণীর কাছে সে সাহায্য চায়। প্রথমে বাণী রুসলানকে বিশ্বাস না করলেও পরে সে কনভিন্স হয় এবং সে রুসলানকে নিয়ে মন্ত্রা ম্যাডামের কাছে যায়। মন্ত্রা ম্যাডাম বলে যে সে তাকে কোনো সাহায্য করতে পারবে না অফিসিয়ালি, এবং পার্সোনালি সে ইনফরমেশন দেয় যে এই সমস্ত অ্যাক্টিভিটির পেছনে যে জেনারেল জেনারেল নামে একজন চাইনিজ ব্যবসায়ীর হাত রয়েছে। এখানে আমরা বলে রাখি জেনারেল এবং একজন পাকিস্তানি ব্যবসায়ী মিলে তারা ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন কী ষড়যন্ত্র করছে সেটা আমরা পরে জানতে পারব।
মন্থা ম্যাম বলে জেনারেল উ রয়েছে আজের ব্যালিয়ান নামে একটা জায়গাতে। রুসলান এবং বানি পৌঁছে যায় আজার ব্যালিয়ানে, কিন্তু সেখানে জেনারেল উ এর নিরাপত্তার ঘেরাটোপ এতটাই স্ট্রং যে সেখানে পৌঁছানো সম্ভব হয় না। এদিকে রুসলান দুই একটা ঘটনাকে জুড়ে দুয়ে দুয়ে চার করার চেষ্টা করে। প্রথমত যে স্লিপার সেলগুলো মারা গেছিল মিউজিক ফেস্টিভ্যালে, তারা সবাই জেনারেল উয়ের অয়েল কর্পোরেশন কোম্পানিতে কাজ করত এবং রুসলান খুঁজে বের করার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করে যে স্লিপার সেল যারা ছিল তারা ছিল আইএসআই এজেন্ট। তাহলে আইএসআই এজেন্ট বেসিক্যালি পাকিস্তান থেকে কন্ট্রোল হয়। তাহলে এই আইএসআই এজেন্ট জেনারেল উয়ের তেল কোম্পানিতে কেন কাজ করছিল? তাহলে জেনারেল উয়ের সাথে আইএসআই কী সম্পর্ক? তো সেটা জানার জন্যে জেনারেল উয়ের কোম্পানিতে কতজন আইএসআই এজেন্ট কাজ করে সেটা জানার জন্যে বানি বলে যে তাদের জেনারেল উয়ের কোম্পানির সার্ভারের অ্যাক্সেস করতে হবে, কিন্তু জেনারেল উ পর্যন্ত পৌঁছানো তো কোনো মতে সম্ভব হবে না। তাই তারা ডিসাইড করে জেনারেলের রাইট হ্যান্ড এলভিন নামে একজন রাইট হ্যান্ড আছে, তার মাধ্যমে যদি সার্ভার রুমের অ্যাক্সেস পাওয়া যায়। এলভিনের ফোন থেকে সার্ভারের অ্যাক্সেস করা যেত। তো এক্ষেত্রে বানি এবং রুসলান প্ল্যান করে কি করে এলভিনের ফোনটাকে কিছুক্ষণের জন্যে চুরি করা যায় এবং তার একটা ক্লোন তৈরি করা যায়। এই জন্যে রুসলান বানিকে কাজে লাগায়। বানি এলভিনকে একটি ক্লাবে গিয়ে সুইমিং পুলের পাশে নিজের প্রতি আকৃষ্ট করে এবং তার ফোনটা কিছুক্ষণের জন্য চুরি করে নিয়ে গিয়ে আরেকটা ব্ল্যাঙ্ক ফোনের পাশাপাশি রেখে রুসলানকে তার অ্যাক্সেস দেয় এবং রুসলান ল্যাপটপের সাহায্যে দুটো ফোনের ক্লোন তৈরি করে। যদিও পরবর্তীতে এলভিন বানির কাছে এসে তার ফোনের খোঁজ করতে থাকে। প্রথমে বানি অস্বীকার করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ফোনটা বানির কাছেই ছিল। তবে বানি নিজের বুদ্ধিমত্তার বলে সেখান থেকে বেরিয়ে যায় আর বলে যে যেহেতু আরেকটা ফোন ক্লোন তৈরি হয়ে গেছে, তখন বলে যে আমার ফোনটাও আপনার ফোনের মধ্যে দেখতে, সেই জন্য আমি বাই মিস্টেক আপনার ফোনটা তুলে নিয়েছি। কিন্তু এদিকে এলভিনের ফোনের ক্লোন তৈরি হয়ে যায়। সেই ফোনের সাহায্যে তারা জেনারেল উয়ের অয়েল কর্পোরেশন কোম্পানির সার্ভারের অ্যাক্সেস পায় এবং সেখানে জানতে পারে যে টোটাল 15 জন আইএসআই এজেন্ট জেনারেল উয়ের কোম্পানিতে কাজ করে। তার মধ্যে 3 জন তো মিউজিক ফেস্টিভ্যালে মারা যায়। বাকি 12 জন তাহলে কোথায়? বাকি 12 জন বিভিন্নভাবে পাকিস্তান থেকে আলাদা আলাদা রাস্তায় চায়নাতে এসেছে এবং জেনারেল উয়ের কোম্পানিতে কাজ করে, কিন্তু তারা এই মুহূর্তে কোথায় আছে সেটা জানা যায় না। রুসলান এবং বানি এটা বুঝতে পারে না যে জেনারেল উয়ের পরবর্তী পদক্ষেপ কী আছে। তারা বাকি স্লিপার সেলদের কোথায় নিয়োগ করেছে। রুসলান বানিকে বলে যে ভিডিওটা স্লিপার সেলদের ফোনে পাওয়া গেছিল সেই ভিডিওটাকে আরেকবার দেখা। রুসলান সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং এই পয়েন্টে এসে সে উদ্ধার করে যে ওই ভিডিওর মধ্যে আরও একটা মর্স কোড আছে এবং সেখানে মর্স কোডের সাহায্যে আরেকটা অ্যাড্রেস সম্বন্ধে বলা আছে এবং সেই অ্যাড্রেসটা চেক করে দেখা যায় মুম্বাই গ্যাস পাইপলাইনের মাদার স্টেশনের অ্যাড্রেস। এবার রুসলান বুঝতে পারে না যে মুম্বাই গ্যাস পাইপলাইনের মাদার স্টেশন অর্থাৎ যেখান থেকে সারা মুম্বাইতে সমস্ত গ্যাস সাপ্লাই করা হয় তার অ্যাড্রেস কেন এখানে দেওয়া আছে। এরপরে রুসলান ডিসাইড করে জেনারেল উয়ের প্ল্যান জানতে হলে জেনারেল উয়ের সাথে দেখা করতে হবে, কিন্তু সেটা তো সহজে সম্ভব নয়, কারণ জেনারেল উয়ের নিরাপত্তার ঘেরাটা খুবই স্ট্রং। ঠিক সেই মুহূর্তে একটা বড় হোটেলে জেনারেল উয়ের একটা পার্টি চলছিল। তো রুসলান এবং বানি প্ল্যান করে তারা সেই পার্টিতে এন্ট্রি নেবে। এখন সেই পার্টিতে এন্ট্রি নিতে হলে দরকার হচ্ছে আইডি ছাড়া সেখানে প্রবেশ করা যায় না। তো রুসলান এবং বানি যেহেতু তারা ফোনের ক্লোন তৈরি করতে পারছে, তো তারা দুজনে ফেক আইডি তৈরি করে এবং ফেক আইডি তৈরি করে সেই পার্টিতে ঢুকে যায়। এরপরে পার্টিতে ঢোকার কিছুক্ষণ পরে জেনারেল উ রুসলানকে দেখে চিনতে পারে, সে রুসলানকে আলাদা করে ডেকে নিয়ে যায়
আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলে যে সে কেন এবং কোন সাহসে এখানে ঢুকেছে, যখন কিনা জানে যে জেনারেল লু তাকে মেরে ফেলতে পারে। পরে রুসলান জেনারেল লুকে কাসিমের কথা বলে। কাসিমের কথা শোনার পরে জেনারেল লু খুব ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে বুঝতে পারে যে রুসলান তার জন্য খুব বড় একটা বিপদ হয়ে দাঁড়াবে। তারপর সে তার লোকদের দিয়ে রুসলানকে বন্দি বানায় এবং তার আড্ডায় তাকে প্রচণ্ড অত্যাচার করে। তার উপরে প্রচণ্ড অত্যাচার করা হয়, তাকে শিকল দিয়ে বেঁধে খুব শারীরিক অত্যাচার করা হয়। এরপরে জেনারেল লু সেখানে আসে এবং সেখানে আসার পরে সে নিজেও রুসলানের উপর একটু আলাদা স্টাইলে একটু টর্চার করে। তারপরে সে বলে যে তার অ্যাকচুয়াল প্ল্যান কী। সে 1960 সালে ভারতবর্ষের প্রায় 50 থেকে 60 জন সেনাপতিকে হত্যা করেছিল, কিন্তু সেটা ছিল তার একটা ছোট্ট নমুনা। 2024 সালে সে মুম্বাইয়ের মাদার স্টেশন, মানে যেখান থেকে মুম্বাইয়ের সারা মুম্বাই শহরে সমস্ত বাড়িতে, সমস্ত হাসপাতালে এবং সমস্ত জায়গাতে গ্যাস সাপ্লাই করা হয়, সেখানে একটা ভয়ানক কেমিক্যাল মিশিয়ে দেবে এবং সেই কেমিক্যাল পৌঁছে যাবে সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গাতে গ্যাস পৌঁছায়, এবং অ্যাট এ টাইম একসাথে সমস্ত জায়গায় ব্লাস্ট হবে এবং সারা মুম্বাই শহর শোকের ছায়ে ডুবে যাবে। এটা বলে সেখান থেকে সে চলে যায় এবং তার চামচাদের বলে যায় রুসলানকে মেরে ফেলতে। রুসলানের অ্যাকচুয়ালি এটাই প্ল্যান ছিল যে সে জেনারেল লুয়ের মুখ থেকে শুনবে মুম্বাই গ্যাস পাইপলাইনের মাদার স্টেশনে তারা কি করতে চলেছে, এবং রুসলান এটা জেনে যায়। এরপরে জেনারেল লু সেখান থেকে চলে যাওয়ার পরে রুসলান জেনারেল লুয়ের চামচাদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। সে জেনারেল লুকে ধরার চেষ্টা করে, কিন্তু সে ধরতে পারে না। রাস্তায় তার বাণীর সাথে দেখা হয়। বাণী এবং রুসলান মিলে জেনারেল লুয়ের চামচাগুলোকে একটু ভালোভাবে ধোলাই করে দিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ তাদের নেক্সট ডেস্টিনেশন মুম্বাই গ্যাস পাইপলাইনের মাদার স্টেশন। এরপরে রুসলান এবং বাণী ফোন করে মন্ত্রা ম্যাডামকে এবং তারা এই ঘটনা মন্ত্রা ম্যাডামকে জানায়। তারা বলে মন্ত্রা ম্যাডাম যেন হায়ার অথরিটিকে জানিয়ে মুম্বাই গ্যাস পাইপলাইনের মাদার স্টেশনকে সুরক্ষিত করে। কিন্তু দুর্ভাগ্যবশত মন্ত্রা ম্যাডাম যখন হায়ার অথরিটির সাথে দেখা করতে আসছিল, সেই সময় তাকে মার্ডার করা হয় এবং তার মার্ডার স্থলে এটিসি চিফ সমীর সিং ইনকোয়ারি করার জন্য আসে। ঠিক সেই সময় রুসলান মন্ত্রা ম্যাডামকে ফোন করে, এটিসি চিফ সেই ফোন ধরে এবং রুসলান জানতে পারে মন্ত্রা ম্যাডাম মারা গেছে। তখন রুসলান বাধ্য হয়ে তার বাবা এটিসি চিফ সমীর সিংকে ঘটনা খুলে বলে এবং সে বলে তার বাবা যেন মুম্বাই গ্যাস পাইপলাইনের ওই জায়গাতে চলে আসে, তাহলে সে বুঝতে পারবে আসল ব্যাপারটা কী। এরপরে রুসলান এবং বাণী মুম্বাই গ্যাস পাইপলাইনের মাদার স্টেশনে পৌঁছে যায়। সেখানে অলরেডি জেনারেল লুয়ের গুন্ডাবাহিনী পৌঁছে যায় এবং তারা কেমিক্যালটাকে গ্যাসের পাইপলাইনে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু রুসলান এবং বাণীর তৎপরতায় তারা সেটা করতে পারে না এবং মুম্বাই শহরকে একটা বিশাল বড় ক্ষতির হাত থেকে তারা বাঁচিয়ে নেয়। এখানেই আমরা জানতে পারি কাসিম নামে যে টেররিস্ট রুসলানকে ফোন করতো সে অ্যাকচুয়ালি কে ছিল এবং রুসলান তাকেও মেরে ফেলে। সিনেমা এখানেই প্রায় শেষ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে রুসলানকে এজেন্সির থেকে প্রমোশন দিয়ে রতে সরাসরি নিয়োগ করা হয়, যেটা কিনা ছিল রুসলানের মেন উদ্দেশ্য, এবং সেই জন্যে সে এজেন্সি এবং মন্ত্রা ম্যাডামের সাথে কাজ করছিল একটা সময়ে, যাতে মন্ত্রা ম্যাডাম তাকে রেফার করবে এবং সে রয়ের হয়ে সরাসরি কাজ করতে পারবে। শেষ দৃশ্যে আমরা রর হেড অফিসার হিসাবে সুনীল শেট্টিকে দেখতে পাবো অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স, এবং ছবিটার সেকেন্ড পার্ট বানানোর একটা হালকা আভাস দিয়ে রেখেছে ডিরেক্টর, কারণ শেষ দৃশ্যে আমরা এটা দেখতে পাবো একদম শেষ দিচ্ছে যে রুসলান জেনারেল লুয়ের সন্ধান পেয়ে গেছে এবং তাকে সে হত্যা করে, কিন্তু মরার আগে জেনারেল লু বলে যে সে একা নেয়, এরকম আরও অনেক লোক আছে যারা ভারতবর্ষের ক্ষতি করতে চায়। রুসলান তাকে বলে যে তোমার মতো যদি অনেক থাকে তো আমার মতো আরও বেশি আছে। তো কাহিনীর এখানেই শেষ হয়। সিনেমার কাহিনী সংক্ষেপ মোটামুটি এটাই ছিল। কাহিনীর মধ্যে নতুনত্ব কিছুই নেই। এইরকম কাহিনী বলিউডে 101টা তৈরি হয়েছে এবং অনেক বড় বড় ক্যানভাসে তৈরি হয়েছে। 2 সপ্তাহ আগে
যখন বড় মিয়া ছোট মিয়া রিলিজ হয়েছিল সেটা মোটামুটি এইরকমই একটা ক্যানভাস ছিল এবং সেটা অনেক বড় বাজেটের ছিল। এই সিনেমাটা খুবই স্বল্প বাজেটের উপরে তৈরি করা হয়েছে। এখানে যে সিনেমার মেন ভিলেন তার যে একটা বড়সড় আড্ডা থাকবে তেমন কিছুই নেই। সে যে সিনেমার মেন ক্যারেক্টারকে ধরে অত্যাচার করছে একদম ওপেন ফিল্ডের উপরে। সিনেমাটার বাজেট এতটাই স্বল্প যার থেকে বোঝা যায় যে ডিরেক্টর এবং প্রডিউসার কোনো রকম রিস্ক নিতে চায়নি। কিন্তু তাতেও সিনেমার যে বাজেট, এতে যে পরিমাণ টাকা লাগানো হয়েছে তার 20%ও রিকভার হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ডিরেকশন খুবই লো লেভেলের। এবার যদি আসি সিনেমার ক্যারেক্টারদের অভিনয়ের ব্যাপারে, সিনেমার যে মেন ক্যারেক্টার রুসলান, আয়ুষ শর্মা, সে এখন পর্যন্ত বলিউডে এমন কিছু করে দেখাতে পারেনি যাতে করি তাকে একজন অ্যাক্টর হিসেবে গণ্য করা যায়। সালমান খানের বোনের হাজব্যান্ড হওয়ার সুবাদে প্রডিউসাররা সম্ভবত তাকে নিয়ে কাজ করে। এর পেছনে নো ডাউট সালমান খানেরই হাত আছে এবং কিছু ক্ষেত্রে সালমান খান নিজেও প্রডিউস করে। অন্তিম নামে একটা সিনেমা করেছিল আয়ুষ শর্মা, যেখানে সালমান খান নিজে অবতীর্ণ হয়েছিলেন, তবুও সেই সিনেমাকে হিট করানো যায়নি। আয়ুষ শর্মার ভবিষ্যৎ নিয়ে বলিউডে যথেষ্ট শঙ্কা রয়েছে। আমার মনে হয় খুব বড়সড় মিরাকেল কিছু না হলে বলিউডে তার পক্ষে এক্সিস্ট করা খুবই কষ্টকর হবে। সিনেমাতে আর কোনো পরিচিত মুখ নেই। দুই একটা যা পরিচিত মুখ আছে তারা নাটক থেকে উঠে এসছে, হিন্দি সিরিয়ালের ক্যারেক্টার। একমাত্র সাউথের একটা জগপতি বাবুকে এখানে দেখা যাবে, যার একটু ভ্যালু আছে এবং অভিনেতা হিসাবে যাকে একটু সম্মান জানানো যেতে পারে। বাকি এই সিনেমাতে কিছু নেই। আমাকে যদি বলা হয় 5-এর মধ্যে এই সিনেমার রেটিং কত হবে, আমি বলবো 1। বাকি আমি কাউকে রেফার করব না এই সিনেমাটা দেখার জন্য। অপেক্ষা করা হোক কখন ওটিটিতে আসবে। আমার মনে হয় খুব শীঘ্রই ওটিটিতে চলে আসবে, তখন ওটিটিতে দেখে নিলে ভালো হবে। এই সিনেমার জন্য কোনো বড় থিয়েটারে গিয়ে 200-400 টাকাতে টিকিট কাটার কোনো অর্থ হয় না। আশা করি আমার রিভিউ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন, যাতে আমার পরবর্তী রিভিউ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস টাইম।